আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। করোনার এই দ্বিতীয় ঢেউ যখন দেশব্যাপী করোনা মহা আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে, সেই সময় তোমাদের পড়াশোনা যেন তোমরা চালিয়ে যেতে পারো, সেই জন্য তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হাফিজ, সহকারী শিক্ষক, মত্ত উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিপূর্বে আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম, নগদান বইয়ের উপর ক্লাস নিয়েছিলাম। আজকেও নগদান বইয়ের উপর ক্লাস নেব। তোমাদের হিসাব বিজ্ঞান বিষয় অষ্টম অধ্যায় নগদান বই এর 3 ঘরা নগদানের উপর আজকে ক্লাসটা নিব। তোমরা সকলেই বই খাতা বের করে বসো। তোমাদের পাঠ্য বইয়ের 113 নম্বর পৃষ্ঠা খুলে তোমরা বই খাতা নিয়ে বসো। আমি অঙ্কটা হাতে কলমে করাবো। অঙ্কটা হাতে কলমে করার পরে আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে একটি 3 ঘরা নগদান বইয়ের ছক কেটে আমি অঙ্কটা শুরু করব। এখানে একটা 3 ঘরা নগদান বইয়ের একটা ছক, এখানে 3 ঘরা নগদান বইয়ের একটা ছক কেটেছি। তোমরা সবাই একটু ভালো করে লক্ষ্য করো। এখানে প্রথমে কি থাকে? প্রথম ঘরে থাকে তারিখ। তারিখের পরে হচ্ছে প্রাপ্তি। এরপরে থাকে ভাউচার নম্বর, সংক্ষেপে লিখলাম ভা নং। এরপরে ছোট একটি ঘর, এখানে খতিয়ান পৃষ্ঠা, সংক্ষেপে লিখলাম। এরপরে বাট্টার টাকা, এরপরে হচ্ছে নগদ টাকা, এরপরে ব্যাংক টাকা। বাট্টা টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। এরপরে আমরা ক্রেডিট পাশে আসি। এখানেও তারিখের পরে হচ্ছে প্রদান, এরপরে হচ্ছে ভাউচার নম্বর, তারপর খতিয়ান পৃষ্ঠা, এরপর বাট্টা টাকা, এরপরে হচ্ছে নগদ টাকা, ব্যাংক টাকা। নগদ টাকা, ব্যাংক টাকা। এটা হচ্ছে ক্রেডিট পাস। আর এই বাম পাশ, এটা হচ্ছে ডেবিট পাস। এখন তোমাদেরকে বলেছিলাম যে তোমার পাঠ্য বইয়ের 113 নম্বর পৃষ্ঠা দেখো, 3 ঘরা নগদান বইয়ের উপর একটা কাজ দেওয়া আছে। সেই কাজটা আমি এখন করে দেখাবো। এখানে আছে অর্ণব ট্রেডার্সের 2017 সালের জুলাই মাসের লেনদেনগুলো দেওয়া আছে। অর্ণব ট্রেডার্সের, তাহলে আমরা কি করব? অর্ণব ট্রেডার্সের অর্ণব ট্রেডার্স এর 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বই, অর্ণব ট্রেডার্সের 3 ঘরা নগদান বই। শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমাদের তারিখ দিতে হবে। ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুই পাশেই তারিখ দিতে হবে। তারিখটা হলো 2017 সালের জুলাই মাস। 2017 তারিখের ঘরে তারিখ দিব 2017 জুলাই 1। এই জুলাই মাসের 1 তারিখে দেখো কি বলা আছে? নগদ তহবিল 4000 টাকা, ব্যাংকে জমা 5000 টাকা। তো নগদ তহবিল এবং ব্যাংকে জমা, এটাকে ব্যালেন্স বিডি নামে বসাইতে হয়। প্রথমে ব্যালেন্স বিডি কত টাকা? 4000 টাকা নগদের ঘরে, 5000 টাকা ব্যাংকের ঘরে। 4000 টাকা নগদের ঘরে, 5000 টাকা ব্যাংকের ঘরে। অর্থাৎ এই টাকাটা নিয়ে এই মাস শুরু হলো। নগদে 4000 টাকা এবং ব্যাংকে 5000 টাকা নিয়ে এই মাসটা শুরু হলো। এর পরবর্তীতে কি আছে? 4 তারিখে দেখো, 4 জুলাই আছে ব্যাংক হতে উত্তোলন। এর আগের ক্লাসে তোমাদের বলেছিলাম 2 ঘরা নগদান বই করানোর সময় যে 2টা এন্ট্রি কন্ট্রা এন্ট্রি করতে হয়। একটা হচ্ছে যদি তুমি টাকা ব্যাংকে জমা দাও,
আর যদি তুমি টাকা ব্যাংক থেকে কার অফিসের প্রয়োজনে বা কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসো, তাহলে এই দুইটা এন্ট্রিকে কন্ট্রা এন্ট্রি করতে হয়। কন্ট্রা এন্ট্রি শব্দের অর্থ বিপরীত দাখিলা, অর্থাৎ উভয় দিকেই তোমার এই নগদান বইয়ের উভয় পাশে তোমাকে সেটা দাখিলা দিতে হবে। এবং এর একটা খুব সহজ এবং সংক্ষিপ্ত একটা পদ্ধতি আমি তোমাদের বলে দিচ্ছি। ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য তুমি প্রথমে একটা জাবেদা করবে। ব্যাংক থেকে টাকা যদি তুমি তুলো তাহলে তার জাবেদাটা কি হবে? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তুমি জাস্ট উল্টা করে বসাই দিবা। নগদান হিসাব ডেবিট আছে, ব্যাংক হিসাব ক্রেডিট আছে, তাহলে এই ক্রেডিটের ব্যাংক হিসাবকে ডেবিটে বসাবা আর ডেবিটের নগদান হিসাবকে ক্রেডিটে বসাবা, তাহলে তোমার কন্ট্রা এন্ট্রি হয়ে যাবে। তাহলে এই পাশে কি বসাবো? ডেবিট পাশে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব কয় তারিখ? 4 তারিখ। ব্যাংক হিসাব প্রতিয়ান পৃষ্ঠার ঘরে সি, ব্যাংক হিসাব লিখেছি, এর পাশে টাকাটা নগদের ঘরে বসাতে হবে। আর এখানে জুলাই 2017, জুলাই 4, এ পাশে বসাবো নগদান হিসাব। নগদান হিসাব, নগদান হিসাব যেহেতু লিখছি, টাকা বসাতে হবে ব্যাংকের ঘরে। প্রতিদিন পৃষ্ঠার ঘরে লিখব সি, টাকা বসাতে ব্যাংকের ঘরে। 6000 টাকা, 3000 টাকা। তোমাদের পূর্বের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে এই নগদান বই কিন্তু একটা জিনিস তোমাকে বেসিক জিনিসটা খেয়াল করতে হবে। তুমি যদি টাকা পাও, তোমার কাছে যদি নগদে অথবা চেকের মাধ্যমে টাকা আসে, তাহলে অবশ্যই প্রাপ্তি পাশে বসবে, ডেবিট পাশে বসবে। আর তোমার কাছ থেকে যখন টাকা চলে যাবে, তাহলে অবশ্যই সেটা ক্রেডিট পাশে বসবে। যদি নগদে চলে যায়, নগদের ঘরে বসবে। আর যদি চেকের মাধ্যমে চলে যায়, তাহলে অবশ্যই ব্যাংকের ঘরে বসবে। এরপরে আছে জুলাই মাসের 5 তারিখ, রতন স্টোর হতে চেক প্রাপ্তি 2800 টাকা এবং বার্তা প্রদান 200 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে, যদি আমরা পাই তাহলে কোন পাশে বসে? অবশ্যই ডেবিট পাশে বসে। তাহলে এখন ডেবিট পাশে আমরা বসাবো জুলাই মাসের 5 তারিখ রতন স্টোর হিসাব নামে। রতন স্টোর হিসাব কত টাকা পাওয়া গেছে ওর কাছ থেকে? রতনের কাছ থেকে পাওয়া গেছে 2800 টাকা। চেক প্রাপ্তি, চেক পাইলে কোন ঘরে বসে? ব্যাংকের ঘরে। 2800 টাকা আমরা ব্যাংকের ঘরে বসিয়ে দিলাম। কত? 2800। আর 200 টাকা কি হয়েছে? 200 টাকা বার্তা পাওয়া গেছে, এটা বার্তার ঘরে বসবে। যে পাশে টাকাটা বসাবে ওই পাশের বার্তার ঘরেই বার্তার টাকাটাও বসবে। এরপরে 7 তারিখ, জুলাই মাসের 7 তারিখ, তাজুল ইসলামের নিকট হতে 10% বার্তায় 6000 টাকার পণ্য নগদে ক্রয়। এখানে একটা বার্তার কথা বলা আছে, এই বার্তার নাম হচ্ছে কারবারি বার্তা। অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের সময় যখন পণ্যটার দাম নির্ধারণ করা হলো, ক্রয় বিক্রয় করা হলো, তখন যে বার্তাটা দেওয়া হয় সেই বার্তার নাম হচ্ছে কারবারি বার্তা। এই বার্তা নগদান বইতে কখনোই অন্তর্ভুক্ত হয় না। এই বার্তার টাকা বাদ দিয়ে আসল টাকাটাই শুধুমাত্র হিসাবের বইতে অন্তর্ভুক্ত হয়। তাহলে এখানে তাজুল ইসলামের নিকট হতে পণ্য নগদে ক্রয়, যেহেতু নগদে বলা আছে সেহেতু এইটা নগদান বইতে আসবে। পণ্য ক্রয় করলে টাকা চলে যায়, এই জন্য এটা ক্রেডিট পাশে আসবে। ক্রয় হিসাব 7 তারিখ, ক্রয় হিসাব। ক্রয় হিসাব নামে আসবে। এখানে কত টাকা? 6000 টাকা থেকে 10% অর্থাৎ 600 টাকা বাদ দিয়ে 5400 টাকা এখানে আসবে। 5400। যেহেতু এটা কারবারি বার্তা সেহেতু এই বার্তার টাকা এখানে কোথাও অন্তর্ভুক্ত হবে না। 12 তারিখ 5% বার্তায় 4000 টাকার দেনা নিষ্পত্তি করা হলো। অর্থাৎ আমাদের কাছে 4000 টাকা আমাদের কাছে একজন পাওনাদার, যিনি 4000 টাকা আমাদের কাছে উনি পাওনা ছিলেন, আমরা তাকে 5% বার্তার মাধ্যমে কি করছি? সেটাকে নিষ্পত্তি করে দিছি। তাহলে যেহেতু আমাদের কাছে টাকা চলে গেছে, অবশ্যই ক্রেডিট পাশে বসবে। 12 তারিখ পাওনাদার হিসাব নামে
পাওনাদার হিসাব নামে 5% বার্তায় 4,000 টাকার নিষ্পত্তি করা হলো, তাহলে 4,000 টাকা থেকে 5% বার্তা অর্থাৎ 200 টাকা বার্তা। আর তাহলে ওকে আমরা দিলাম কত? ওকে দিলাম 3,800 টাকা। 3,800 টাকা, 3,800 টাকা ওকে পরিশোধ করা হলো। এরপরে কি আছে দেখো, 15 তারিখ পণ্য বিক্রয় হতে চেক প্রাপ্তি। শিক্ষার্থী বন্ধুরা, আগেই তোমাদের বলেছিলাম যে পাওয়া গেলেই কিন্তু ডেবিট পাশে বসবে, প্রাপ্তির পাশে বসবে। যদি নগদে পাই নগদের ঘরে, আর যদি চেক পাওয়া যায় অবশ্যই ব্যাংকের ঘরে বসবে। তাহলে যেহেতু বিক্রয়ের মাধ্যমে আমরা চেকটা পেলাম, সেহেতু এখানে 15 তারিখ বিক্রয় হিসাব নামে আসবে বিক্রয় হিসাব। কত টাকা? 8,000 টাকা। যেহেতু আমরা চেক পাইছি সেহেতু কোন ঘরে বসবে? ব্যাংকের ঘরে বসবে, 8,000 টাকা। এরপরে 20 তারিখ 7,500 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে সেলিনার নিকট হতে 7,200 টাকা প্রাপ্তি। অর্থাৎ সেলিনার নিকট আমরা 7,500 টাকা পাওনা ছিলাম, সেখান থেকে আমরা পাইছি কত? আমরা পাইছি 7,200 টাকা। যেহেতু পাওয়া গেছে সেহেতু অবশ্যই ডেবিট পাশে বসবে। 20 তারিখ সেলিনার হিসাব। সেলিনার হিসাব, শিক্ষার্থী বন্ধুরা এখানে তুমি দেনাদার হিসাব লিখতে পারো। সেলিনার হিসাব না লিখে তুমি যদি দেনাদার ব্র্যাকেটে সেলিনা লেখো সেটা আরো ভালো হয়। এরপরে টাকাটা বসানোর সময় দেখো, আমরা 7,500 টাকা প্রাপ্তির 7,500 টাকা পাওনা ছিলাম, সেখানে 7,200 টাকা পাওয়া গেল, তাহলে 300 টাকা কম পাওয়া গেছে। এই 300 টাকা বসবে বার্তার ঘরে, বার্তার ঘরে 300। আর ওর কাছ থেকে আমরা পাইছি কত? 7,200। এই 7,200 টাকা নগদের ঘরে বসবে, 7,200 টাকা। 28 তারিখ জুলাই মাসের 28 তারিখ বেতন নগদে এবং চেকে, নগদে হচ্ছে 2,000 টাকা এবং চেকে হচ্ছে 1,000 টাকা পরিশোধ করা হয়েছে। যেহেতু নগদে যেটা পরিশোধ করা হয়েছে, পরিশোধ করলেই সেটা ক্রেডিট পাশে বসবে, অর্থাৎ প্রদানের পাশে বসবে। কি নামে? বেতন হিসাব নামে। বেতন পরিশোধ করা হয়েছে এই জন্য বেতন হিসাব নামে ক্রেডিট পাশে বসলো। নগদে কত? নগদে হচ্ছে 2,000 টাকা নগদের ঘরে বসবে। আর চেকে হচ্ছে 1,000 টাকা, এটা ব্যাংকের ঘরে বসবে। এবং 30 তারিখ, 30 তারিখ বলা আছে কি? উপভাড়াটিয়ার নিকট হতে ভাড়া প্রাপ্তি। এটা আমরা টাকাটা পেয়েছি, আমরা ভাড়া উপভাড়ার নিকট থেকে, উপভাড়াটিয়ার নিকট থেকে ভাড়া পাইছি, এটা ডেবিট পাশে বসাতে হবে। উপভাড়া হিসাব নামে 30 তারিখ উপভাড়া হিসাব কত টাকা? 2,000 টাকা। এই নগদের ঘরে বসাই দিলাম কত? 2,000 টাকা। এবার আমাদের সবগুলো আইটেম কিন্তু বসানো শেষ হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা। খুব মনোযোগ দিয়ে এবার আমরা ব্যালেন্সটা বের করা শিখব, কিভাবে নগদান বইয়ের উদ্বৃত্ত নির্ণয় করতে হয়। অর্থাৎ মাস শেষে হাতে নগদ টাকা কত, মাস শেষে ব্যাংকে কত টাকা জমা আছে, এটা কিভাবে উদ্বৃত্ত নির্ণয় করতে হয় আমরা সেটা শিখব এখন। প্রথমে আমরা দেখি এইখানে নগদান বইয়ের ডেবিট পাশের নগদ কলামের নগদ টাকার ডেবিট পাশে কত টাকা আছে, এইটা আগে আমরা যোগ করব। তো এখানে আমরা একটু যোগফলটা একটু লক্ষ্য করি। 4,000, 3,000, 7,000, 7,000 আর 7,014, 16,000, 16,200 টাকা। যোগফলটা কত শিক্ষার্থী বন্ধুরা? 16,200। এই যোগফলটা লিখে এখানে দুইটা দাগ দিব, এবং এই ডেবিট পাশের যোগফলটা আমরা ক্রেডিট পাশেও লিখব, 16,200 এখানে। এখন আমরা দেখব যে ক্রেডিট পাশে কত টাকা আছে এবং ডেবিট পাশের চেয়ে কত টাকা ক্রেডিট পাশে কম আছে, এটা আমরা একটু লক্ষ্য করি। এখানে আছে 5,400 টাকা, আর আছে 3,800 এবং 2,000 টাকা। তো এইখানে এই পাশের থেকে এই পাশে আমরা এখন উদ্বৃত্ত নির্ণয় করব। এই পাশে 5,000 টাকা কম আছে। কত টাকা কম আছে? 5,000 টাকা কম আছে। 5,000 টাকা এই পাশে কম আছে, অর্থাৎ এই পাশে
11,200 টাকা হয়। এই তিনটা যোগ করে 11,200 টাকা হয়। এবং আমরা বুঝতে পারলাম কি যে এই পাশে 5,000 টাকা, এই পাশে কম আছে, 5,000 টাকা আমরা এখানে লিখে দিলাম। এটাকে কি লিখবো আমরা? মাসের শেষ তারিখ, মাসের শেষ তারিখ অর্থাৎ জুলাই মাসের শেষ তারিখ 31 জুলাই, 31 জুলাই ব্যালেন্স সিডি। এটা হচ্ছে এই 5,000 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি। এখন আমাদের নগদান বইয়ের কিন্তু নগদ কলামের কিন্তু আমরা যোগফল, আমরা কিন্তু ব্যালেন্সটা নির্ণয় করে, উদ্বৃত্তটা নির্ণয় করে ফেলছি। এখন ব্যাংকের হিসাবটা আমরা করব। ব্যাংকের হিসাব করার সময় দেখতে হবে যে ব্যাংকের কিন্তু ডেবিট পাশও বড় হতে পারে, আবার কখনো কখনো ক্রেডিট পাশও বড় হতে পারে। তোমার বড় কোন পাশ ওটা কিন্তু আগে তোমাকে দেখে নিতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই কোন পাশ বড়? ডেবিট পাশটা বড়। ডেবিট পাশের যোগফল কত? এখানে 5,000, তারপরে 2,000, 5 আর 2 7,000, 8,000, 15,000, 15,800। এখানে যোগফলটা কত আছে? 15,800। 15,800 যোগফল। এই যোগফলটা আমরা ক্রেডিট পাশে নামাবো 15,800। এবার দেখো ক্রেডিট পাশে টাকা আছে কত? ক্রেডিট পাশে টাকা আছে মাত্র 3,000 আর একে 4,000, অর্থাৎ এই পাশে কিন্তু 11,800 টাকা কম আছে। এটা এইখানে বসাই দেবো ব্যালেন্স সিডির এখানে 11,800। অর্থাৎ আমাদের ব্যাংকে যে টাকা, আমাদের ব্যাংকের টাকা আমরা জমা দিচ্ছি কত? 15,800, আর ব্যাংক থেকে তোলা হয়েছে কত? মাত্র 4,000, অর্থাৎ 11,800 টাকা আমাদের এখনো ব্যাংকে উদ্বৃত্ত আছে, জমা আছে। এবং হাতে নগদ টাকা 5,000 টাকা আমাদের এখনো ক্যাশ বাক্সে জমা আছে। এবং বাট্টার ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা শুধু মনে রাখবে যে বাট্টার যোগফলটা শুধু যে পাশে যা হয় সেই যোগফলটা নামে রাখলেই হয়। এখানে 300 আর 200 কত হয় যোগ করলে? 500 টাকা। এটার নিচে শুধু একটা দাগ দিয়ে দিবা। আর এখানে কত হয়? এখানে আছে 200 টাকা, 200 টাকা, এখানে একটা দাগ দিবে। এটা কিন্তু এই বাট্টার ঘরে কিন্তু আমরা কোনো উদ্বৃত্ত নির্ণয় করিনি, অর্থাৎ এই পাশের এই ডেবিট এবং ক্রেডিট পাশের যে পার্থক্য, অর্থাৎ এই পাশের থেকে এই পাশে বিয়োগ করে যেটা আমরা এই নগদ এবং ব্যাংক কলামের ক্ষেত্রে করলাম, বাট্টার ক্ষেত্রে এরকম কিছু করার কোনো প্রয়োজন নাই। ডেবিটের বাট্টার যোগফল ডেবিট পাশে নামিয়ে দিবা, আর ক্রেডিট পাশের বাট্টার যোগফলটা ক্রেডিট পাশে নামবে। তো এইখান থেকে মাসের শেষ তারিখে আমরা ব্যালেন্স কি করলাম? ব্যালেন্স সিডি। এবং ওই টাকা নিয়ে এবার পরের মাসের হিসাবটা শুরু হবে। এর জন্য পরের মাসের 1 তারিখ, অর্থাৎ জুলাই মাসের পরে কি মাস আছে শিক্ষার্থী বন্ধুরা? আগস্ট। আগস্ট মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি। এখানে ব্যালেন্স কত? নগদের ব্যালেন্স হচ্ছে 5,000 টাকা, আর এখানে ব্যাংক অ্যাকাউন্টের কত টাকা জমা আছে? 11,800 টাকা, 11,800 টাকা। এই হলো আমাদের 3 ঘরোয়া নগদান বই। এখন তোমরা আমি এখন যে অঙ্কটা করে দিলাম, করার পরে তোমরা বারে বারে এটা করার চেষ্টা করবে। তোমরা যদি চেষ্টা করো, খাতা বই নিয়ে যদি বারে বারে চেষ্টা করো, তাহলে অবশ্যই সেটা তুমি করতে পারবে নিজে নিজেই। এটা অনুশীলন যত বেশি করবে, হিসাব বিজ্ঞান যত বেশি অনুশীলন করবে, তত বেশি তোমার আয়ত্ত আসবে। আর তুমি যদি মনে করো যে না আমি নিজে করব না, আমি শুধু বোঝার চেষ্টা করব, তুমি যতই বুঝো, হাতে কলমে না করা পর্যন্ত কিন্তু তুমি কখনোই এই অঙ্কটা করতে পারবে না। তোমার ক্যালকুলেটর চালাতে ভুল হয়ে যাবে, তোমার দাগ কাটতে ভুল হয়ে যাবে। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবসময় কি করতে হবে? বেশি বেশি করে অঙ্ক নিজে হাতে কলমে করার চেষ্টা করতে হবে, তাহলে তোমরা অবশ্যই পারবে। এখন আমি একটু রিভিউ করি গত ক্লাসগুলো। প্রথমে আমি তোমাদের 1 ঘরোয়া নগদান বইয়ের উপর ক্লাস নিয়েছিলাম। 1 ঘরোয়া নগদান বই কি থাকে? শুধু ডেবিট পাশে একটা টাকার কলাম, ক্রেডিট পাশে একটা নগদ টাকার কলাম, এরকম শুধু নগদের উপর হিসাবটা করতে হয়, অর্থাৎ ব্যাংক সংক্রান্ত কোনো লেনদেন হিসাব করতে হয় না। আর 2 ঘরোয়া নগদান বইতে কি করতে হয়? ডেবিট পাশে নগদ টাকার কলাম, ব্যাংক টাকার কলাম, ক্রেডিট পাশেও নগদ টাকার কলাম, ব্যাংক টাকার কলাম, অর্থাৎ সেখানে নগদ এবং ব্যাংক দুটি হিসাবই রাখা হয়। আর আজকে যেটা তোমাদেরকে করালাম সেটা হচ্ছে 3 ঘরোয়া নগদান বই। এই 3 ঘরোয়া নগদান বই নগদ টাকার কলাম, ব্যাংক টাকার কলাম, পাশাপাশি এখানে বাট্টা সংক্রান্ত লেনদেনও লিপিবদ্ধ করা হয়। এবং ক্রেডিট পাশেও তাই, নগদ টাকার কলাম, ব্যাংক টাকার কলাম এবং তার আগে কি বাট্টার কলাম, অর্থাৎ বাট্টা সংক্রান্ত লেনদেন এখানে লিপিবদ্ধ করা হয়।
আশা করি আমার ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তোমরা অনেক উপকৃত হবে এবং ঘরে বসেই তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে। এবং তোমাদের কি করতে হবে, এই এই যে সংকটকালীন সময় তোমাদেরকে কিন্তু পরিস্থিতিটা বুঝে তোমাদের চলতে হবে। এই সময় অযথা বাড়ির থেকে বের হয়ে ঘোরাফেরা করবে না, তোমরা যতটা সম্ভব বাড়িতেই অবস্থান করবে। যদি কোনো প্রয়োজনে বাইরে বের হওয়ার প্রয়োজনই হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং তোমরা সব সময় সাবান দিয়ে হাত ধোয়ার চেষ্টা করবে। সাবান অথবা যে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে তোমরা হাত ধোবে বা তোমাদের জামা কাপড় পরিষ্কার করবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে অথবা স্যাভলনের ভিতর তোমরা পানি দিয়ে সেটা স্যানিটাইজার হিসেবে তোমরা কাজে লাগাতে পারো। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে এবং মনে রাখবে যে তোমরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা যদি নিশ্চিত করতে না পারো তাহলে জাতি হিসেবে আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ে যাব। তোমরা নিজেরা সচেতন থাকবে, নিজেরা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবে এবং তোমাদের পরিবারের অন্য যারা আছে তাদেরকেও স্বাস্থ্য সচেতন হিসেবে তাদের গড়ে তুলবে, সচেতনতামূলক কথাবার্তা বলবে এবং তারা যেন স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করে সেটা তোমরা নিশ্চিত করবে। তোমরা অযথা বাইরে ঘোরাফেরা করবে না, এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই মেনে চলতে হবে। এবং তোমরা সর্বোপরি তোমাদের প্রধান কাজ যেটা ছাত্র হিসেবে তোমাদের লেখাপড়া সেটা কিন্তু অবশ্যই চালিয়ে যেতে হবে। এইরকম সারা দেশ যখন লকডাউনে, তোমাদের পড়াশোনাটাকে কিন্তু বোতলবন্দি করে ফেললে হবে না, সেটা কিন্তু তালাবন্দি করে ফেললে হবে না। পড়াশোনা অবশ্যই চালিয়ে যেতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যথেষ্ট চেষ্টা করছেন এই মহামারী মোকাবেলা করার জন্য। একসময় অবশ্যই মহামারী আর থাকবে না, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তোমাদের পরীক্ষা হবে, তোমরা আবার স্কুলে যেতে পারবে। সেই সুন্দর এবং আগামী সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।